সারা পৃথিবীতে যারা নীতি, আদর্শ, মানবিকতা, সামাজিক পরিকাঠামোর ভাষণ দিয়ে বেড়ায়, যারা পুরো বিশ্বের অর্থনীতি থেকে শুরু করে মানব কল্যাণের বুলি আওড়ায়, বিশ্বের টপ বিজনেসম্যান থেকে শুরু করে সেক্রেটারি, মন্ত্রী, রাজপুত্র, এমনকি সর্বোচ্চ পদে বসে থাকা প্রেসিডেন্ট, যারা কোটি কোটি জনগণের ট্যাক্সের টাকা আর ভোটের জোরে রাষ্ট্র সামলানোর দায়িত্বে রয়েছেন, তারা যে কত বড় কলঙ্কিত, বিশ্বাসঘাতক, লম্পট, সেটা এপস্টিন ফাইলের নিউজটা না আসলে বোঝাই যেত না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিল ক্লিন্টন, বিল গেটস, ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু, পপ স্টার মাইকেল জ্যাকসন, প্রাক্তন ইসরায়েল প্রেসিডেন্ট এহুদ বারাক, স্টিফেন হকিং এর মতো কিংবদন্তি বৈজ্ঞানিক পর্যন্ত এই র্যাকেটের সঙ্গে জড়িত। এছাড়া প্রচুর পলিটিশিয়ান, স্পোর্টস স্টার, এলন মাস্ক, গুগলের সের্গেই ব্রিনের মতো অজস্র বিজনেসম্যান বছরের পর বছর এই নির্লজ্জ কলঙ্কিত অধ্যায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 12 থেকে 17 বছর বয়সী বাচ্চা মেয়েদের নির্মম অত্যাচারের শিকার হতে হতো। এই পৈশাচিক ঘটনা শুরু হয়েছিল 1990-95 সাল থেকে। 1974 সালে জেফ্রি এপস্টেইন নামের এক ব্যক্তি নিউ ইয়র্কের অত্যন্ত অভিজাত ডাল্টন স্কুলে গণিত ও পদার্থবিদ্যার শিক্ষক হিসেবে যোগ দেন। মজার ব্যাপার হলো, তার কোনো ডিগ্রি ছিল না, তাও সে সেখানে পড়ানোর সুযোগ পায়। ডাল্টন স্কুলে পড়ানোর সময় জেফ্রি এপস্টেইন তৎকালীন ইনভেস্টমেন্ট ব্যাংক বেয়ার স্টার্নস এর সিইও অ্যালান গ্রিনবার্গের সন্তানের টিউটর ছিলেন, মানে পড়াতেন। আর সেই সূত্রে 1976 সালে ডাল্টন স্কুল থেকে চাকরি হারানোর পর গ্রিনবার্গের সহায়তায় সে বেয়ার স্টার্নসে জুনিয়র সহকারী হিসেবে যোগ দেয়। মাত্র 4 বছরের মধ্যে সে ওখানকার পার্টনারও হয়ে যায়। কিন্তু সেখানেও জালিয়াতির দায়ে 1981 সালে তাকে ব্যাংক ছাড়তে হয়। কিন্তু ততদিনে সে ধনীদের অর্থ ব্যবস্থাপনার মার প্যাচ শিখে গিয়েছে। আর সেটা হলো শুধু টাকা থেকে টাকা নয়, মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে টাকা কি করে কামাতে হয়। তখনই সে ভালোভাবেই জেনে গিয়েছে যে কোটি কোটি ডলারের মালিক যারা, তাদের অন্তর্নিহিত চাহিদাগুলো কি কি। প্রাইভেট জেটে ঘুরে বেড়ানো, দিন রাত পার্টি করা, প্রাইভেট দ্বীপে অবৈধ কর্মে লিপ্ত থাকা থেকে শুরু করে আরো কত কি। আর যে বা যারা গোপনীয়ভাবে সেগুলো এক্সিকিউট করতে পারবে, আর যার বা যাদের একটা বিশ্বাসযোগ্যতা আগের থেকেই রয়েছে, তারাই বেশি করে কন্ট্রাক্ট পাবে। আর আরো বেশি বেশি করে লোকজন আসবে, তারা আরো পরিচিত লোকেদের আনবে, আর প্রচুর টাকা পয়সা, ইনফরমেশন শেয়ার হবে, নতুন নতুন ডিল হবে। এইভাবেই জেফ্রি এপস্টেইন এই দুনিয়ার সব থেকে প্রভাবশালীদের কাছে হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে গিয়েছিল। সালটা ছিল 1995। মারিয়া ফার্মার, যিনি ছিলেন একজন তরুণ শিল্পী, 1995 সালে এপস্টেইন ও ম্যাক্সওয়েলের সংস্পর্শে আসেন তিনি। 1996 সালে নিউ মেক্সিকোর র্যাঞ্চে তিনি এবং তার 16 বছর বয়সী বোন অ্যানি নির্যাতনের শিকার হন। 1996 সালেই মারিয়া নিউ ইয়র্ক পুলিশ, NYPD এবং FBI এর কাছে প্রথম আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, FBI তখন তার অভিযোগের গুরুত্ব দেয়নি। এমনকি অভিযোগ করার সময় এজেন্টের ফোন কেটে দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল। জিনিসটা একটু শোনা শোনা লাগছে না? তারপরেও কোনো অ্যাকশন নেওয়া হয়নি, আর এই ধরনের ঘটনা এরপর চলতেই থাকে। 2005 সালে ফ্লোরিডার পাম বিচের একজন 14 বছর বয়সী নাবালিকা এবং তার মা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন যে এপস্টাইন তাকে শোষণ করেছে। এই অভিযোগ পাওয়ার পর পাম বিচ পুলিশ এপস্টাইনের বাড়িতে হানা দেয় এবং সেখানে শত শত মেয়ের ছবি ও কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যায়। এরপর প্রচুর ভিকটিমরা সামনে আসতে শুরু করে, আর মিডিয়ার কিছু সাহসী সাংবাদিকের মাধ্যমে প্রশাসনের ওপর চাপ তৈরি হতে থাকে। তখনই বোঝা যায় যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ছিল না,
বরং কয়েক দশকের পুরনো এক পরিকল্পিত চক্র, যেটা 1996 সালেই যদি অ্যাকশন নেওয়া হতো তাহলে ধরা পড়তো আর দোষীরা শাস্তি পেত। কিন্তু এফবিআই বা পুলিশের অবহেলায় হাজার হাজার ছোট ছোট মেয়েদের সাথে এই নির্মম ঘটনা ঘটে গেল। যদি অ্যাকচুয়াল অ্যাকশন নেওয়া হতো তাহলে এর থেকে তারা বেঁচে যেত। কিন্তু সেটাই বা কি করে বলা যাবে বলুন? যেখানে ডিমান্ড থাকবে সেখানে যে কোনো অছিলায় সাপ্লাই তো হবেই। সেটা এপস্টেইন না করলে অন্য কেউ করত। নরপিশাচদের তাতে কি যায় আসে? এখন 30 লক্ষ পাতা আর প্রায় 2 লক্ষ ছবি বেরিয়েছে, যেগুলো এপস্টেইন সযত্নে তুলে রেখেছিল ব্ল্যাকমেল করার জন্য। সেগুলো এখন পাবলিক করে দেওয়া হয়েছে। সারা পৃথিবীতে ছিছি পড়ে গিয়েছে। এর মধ্যে একটা পজিটিভ দিক আছে, যে সেটা হলো পাবলিক আর মিডিয়ার চাপে অন্তত জিনিসগুলো সামনে এসেছে। আর এপস্টেইনকে 2019 সালের জুলাই মাসে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে 10ই অগস্ট 2019 সালে সকাল 6:30 মানে মোটামুটি 1 মাসের মধ্যে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সে নাকি বিছানার চাদর গলায় জড়িয়ে আত্মহত্যা করেছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে তার ঘরে কোনো সেলমেট ছিল না। 2 জন জেল গার্ড নাকি ঘুমিয়ে পড়েছিল। ফুল ভাল কল লগ রেজিস্টার করা হয়েছিল আর ক্যামেরাও নাকি সেদিন কাজ করছিল না। আমেরিকার মতো দেশে প্রায় 7 বছর পরেও সেই রহস্যের কিনারা হলো না। আর বর্তমান এফবিআই চিফ ক্যাশ প্যাটেলকে জিজ্ঞাসা করা হলে তিনিও বলতে পারছেন না। তিনি বলতে পারছেন না কবে সেই ডিটেলস সামনে আসবে। আর ডোনাল্ড ট্রাম্পের মতো লোকেরা বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই ঘটনা আড়াল করার জন্য একবার ভেনেজুয়েলা, একবার গ্রিনল্যান্ড, একবার ইরান, এইসব দিয়ে এপস্টেইন ফাইল কেলেঙ্কারির থেকে জনগণের মুখ ঘোরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত জেফ্রি এপস্টেইনের সাথে থাকা গিজলেইন ম্যাক্সওয়েল নামের মহিলা ছাড়া কারোর কোনো সাজা হয়নি। কেউ জেলে যায়নি। কিছু কিছু ইউরোপীয় ব্যক্তিদের ডিমোশন হয়েছে ঠিকই, কিন্তু সেটা আসলে লোক দেখানো, কাজের কাজ কিছু হয়নি। আর খুঁজে খুঁজে ভিকটিমদের টাকা পয়সা দিয়ে বা থ্রেট দিয়ে মুখ বোঝানোর চেষ্টা চলছে। কিন্তু তা সত্ত্বেও প্রচুর মহিলারা সামনে আসছে, যাদের ছোট বয়সেই নিগ্রহ করা হয়েছিল। এখন দেখার বিষয় হলো বিশ্বের সর্ববৃহৎ দেশে যারা উন্নতি বা মানবাধিকারের নামে বড় বড় কথা বলে, শেষ পর্যন্ত তারা কি করে। ভারতে প্রচুর মানুষ মেইনস্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে এপস্টেইন ফাইল নিয়ে সরব হচ্ছেন বা প্রতিবাদ করছেন। কিন্তু আমাদের এটা ভুললেও চলবে না যে আমাদের দেশের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো মানে এনসিআরবির রিপোর্ট অনুযায়ী ভারতে প্রতি বছর 80 থেকে 90 হাজার শিশুরা নিখোঁজ হয়ে যাচ্ছে, যার 70 থেকে 80% গার্ল চাইল্ড। বাস্তবে সংখ্যাটা অনেক অনেক বেশি। এপস্টেইন নিয়ে আমরা যতটা সরব তার থেকেও 1000 গুণ সরব হতে হবে। আর পাড়ায় পাড়ায় এইরকম যত জেফ্রি এপস্টেইন তাদের পাপের জাল বিস্তার করে এই ধরনের কাজ করে চলেছে, তাদের খুঁজে বের করে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড যাতে হয় তার ব্যবস্থাও করতে হবে। শুধু দূরবীন দিয়ে দেখে লাভ নেই, আয়নাটাও দেখতে হবে।